নমস্কার, সকলে ভালো আছো আশা করি। আজকে আমরা ফিজিওলজি ফিফথ কার্ডের এন্ডোক্রাইন ফিজিওলজি এর ইনসুলিন হরমোন আইটেমটা দেখব। প্রথমে আসে ইনসুলিনটা কি, প্রথমে আসে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসটা কি? দ্য এন্ডোক্রাইন ফাংশন অফ প্যানক্রিয়াস ইজ পারফর্ম বাই দ্য আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স। Pancreas is composed of two major type of tissue. দুইটা টিস্যু আছে, কি আছে? একটা হচ্ছে এসিনি আর একটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। প্যানক্রিয়াসটা মূলত এই দুইটা জিনিসে ফর্ম হয়। এসিনিটা কি? এটা হচ্ছে 80% থাকে। কাজটা কি? এটা কাজটা হচ্ছে সিক্রেট ডাইজেস্টিভ জুস ইনটু দ্য ডিউডেনাম। দেন আসে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ল্যাঙ্গারহ্যান্সের কাজটা কি? ল্যাঙ্গারহ্যান্সের কাজটা হচ্ছে সিক্রেট ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন ডিরেক্টলি ইনটু দ্য ব্লাড। ওকে, তো এখান থেকে বলবো এসিনি 80% ডাইজেস্টিভ সিক্রেট ডাইজেস্টিভ জুস ইনটু দ্য ডিউডেনাম, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সিক্রেট ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন। ওকে, তারপর হচ্ছে আমাদের এখানে অ্যামাউন্টটা পড়তে হবে। এখানে টাইপস অফ সেল, এই যে আমাদের এসিনি আছে, তারপর হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স আছে। এই ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে 4 ধরনের সেল আছে। কি? আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, পিপি সেল। আলফা সেল হচ্ছে কতটুকু প্রপোর্শন আছে? আলফা সেল হচ্ছে 25%, আর বিটা সেল হচ্ছে 60%, ডেল্টা সেল হচ্ছে 10%, পিপি সেল হচ্ছে 5%। আলফা সেলের কাজ হচ্ছে গ্লুকাগন সিক্রেট করা, বিটা সেলের কাজ হচ্ছে ইনসুলিন অ্যান্ড অ্যামাইনিন সিক্রেট করা, ডেল্টা সেলের কাজ হচ্ছে সোমাটোস্টেরিন সিক্রেট করা, পিপি সেলের কাজ হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সিক্রেট করা। ওকে, তারপর আসে ইনসুলিন হরমোন। হোয়াট ইজ ইনসুলিন হরমোন? It is small protein hormone composed of 2 amino acid side chain connected by disulfide linkage. Synthesis of insulin মানে ইনসুলিন হরমোনের সিনথেসিসটা ঘটে কোন জায়গায়? occur in rough endoplasmic reticulum and of beta cell in islets of Langerhans. আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস। ওকে, এর হচ্ছে এখানে যে বিটা সেলটা আছে, মানে বিটা সেলের যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, ওইটাতে হচ্ছে ইনসুলিন সিক্রেট হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। মানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল যে আছে, ওইখানে বিটা সেলের যে ভিতরে যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, ওইখানে ইনসুলিন সিক্রেট হচ্ছে, মানে সিনথেসিস হচ্ছে। এটার হাফ টাইম মানে অর্ধেক হচ্ছে 6 মিনিট। ঠিক আছে, আর এটা হচ্ছে এফেক্ট থাকে কিসে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট মেটাবলিজমের। তারপর আসো আমাদের মেকানিজম অফ ইনসুলিন মানে কি? এটা বিটা সেল থেকে সিক্রেট হওয়ার পর কীভাবে কাজ করবে। তার আগে আরেকটা জিনিস দেখে রাখো, এটা হচ্ছে বিটা সেল থেকে সিক্রেট হওয়ার পর মেকানিজম মানে বিটা সেল থেকে, মানে এটা হচ্ছে বিটা সেল থেকে সিক্রেট হবে। হ্যাঁ, বিটা সেল থেকে ফার্স্ট হচ্ছে এই মেকানিজম। এখানে দুইটা মেকানিজম আছে, এটা একটা মেকানিজম, আরেকটা হচ্ছে এটা একটা মেকানিজম। ওকে, এটা হচ্ছে বিটা সেল থেকে সিক্রেট হবে। ওকে, আর এটা বিটা সেল থেকে সিক্রেট হওয়ার পর কীভাবে কাজ করবে। তো ফার্স্টে আসে এই মেকানিজমটা। ফার্স্টে এটা কি আসে না, ফার্স্টে এখান থেকে শুরু করবো। এটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে ফার্স্ট আমাদের ব্লাডে আসে কী মাধ্যমে? গ্লুকোজ জিএলইউ গ্লুকোজ, মানে গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 এর মাধ্যমে। মানে ফার্স্টে আমাদের গ্লুকোজটা আমাদের ব্লাডে বাইরে গেলে তখন হচ্ছে গ্লুকোজটা আমাদের ব্লাডে যখন আসে, আমরা গ্লুকোজ ট্রান্সপোর্টারের মাধ্যমে গ্লুকোজটা আসে, এসে গ্লুকোকাইনেসের মাধ্যমে এটা ইনভার্টেড হয়ে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করে। তারপর এটা হচ্ছে অক্সিডেশনের মাধ্যমে এটিপি তৈরি করে। এটিপি তৈরি করার কারণে এটা হচ্ছে এটিপি তৈরি করার কারণে পাশাপাশি এটা হচ্ছে পটাশিয়াম এটিপি অধিক পরিমাণে এটিপি তৈরি করে। তার কারণে পজিটিভ আয়ন কমে যায়। পজিটিভ আয়ন কমে যাওয়ার কারণে হচ্ছে পটাশিয়াম চ্যানেলগুলো বন্ধ হয়ে যায়, কারণ হচ্ছে এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল। ওকে, তারপর এখান থেকে ক্যালসিয়াম চ্যানেলটা খুলে যায়। এই ক্যালসিয়াম চ্যানেল খুলে যাওয়ার কারণে একদম ছোটো ছোটো ড্রপলেট আকারে ইনসুলিন সিক্রেটটা হয়। ওকে, এটা হচ্ছে বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেট হয়েছে। তারপর আসো ইনসুলিন সিক্রেট হওয়ার পর কাজ কীভাবে করতেছে। তো ইনসুলিন বাইন্ড উইথ দ্য আলফা সাব ইউনিট অফ ইনসুলিন রিসেপ্টর। তারপর হচ্ছে O2 ফসফোরিলেশন অফ বিটা সাব ইউনিট অফ ইনসুলিন রিসেপ্টর। তারপর হচ্ছে অ্যাক্টিভেশন অফ টাইরোসিন কাইনেস। তারপর হচ্ছে ফসফোরিলেশন অফ ইন্টারসেলুলার এনজাইম ইনক্লুডিং ইনসুলিন রিয়েক্টর সাবস্ট্রেট বা IRS and effect on carbohydrate, protein, fat metabolism. ওকে, তারপর আসো
এফেক্ট অন কার্বোহাইড্রেট মেটাবলিজম, এই ইনস্টিটিউট তারপর সিক্রেট হলো, তারপর এফেক্ট নর্মাল একটা মেকানিজম বললাম, তারপর হচ্ছে এফেক্ট অফ কার্বোহাইড্রেট মেটাবলিজম আছে, তারপর এফেক্ট অন প্রোটিন মেটাবলিজম, এফেক্ট অন ফ্যাট মেটাবলিজম। ওকে, তো এফেক্ট অন কার্বোহাইড্রেট মেটাবলিজম কি আছে? র্যাপিড আপটেক, স্টোরেজ অ্যান্ড ইউটিলাইজেশন অফ গ্লুকোজ বাই দ্য মাসেল, এডিপোজ টিস্যু অ্যান্ড লিভার, ফার্স্ট পয়েন্ট এটা। তারপর হচ্ছে ইনক্রিজ কনভার্সন অফ গ্লুকোজ ইনটু গ্লাইকোজেন, মানে গ্লুকোজটা কনভার্ট হয়ে গ্লাইকোজেন তৈরি হবে, মানে কি গ্লাইকোজেনেসিস, মানে সিনথেসিস হবে গ্লাইকোজেনেসিস, মানে গ্লুকোজটা কনভার্ট হয়ে গ্লাইকোজেন হবে, মানে গ্লাইকোজেন সিনথেসিস, মানে কি গ্লাইকোজেনেসিস। ইনহিবিট গ্লাইকোজেনোলাইসিস, মানে কি গ্লাইকোজেনটা ভাঙা ইনহিবিট হবে। ইনহিবিট গ্লুকোনিওজেনোসিস, মানে কি নন কার্বোহাইড্রেট প্রিকারসর থেকে, মানে অ্যামিনো অ্যাসিড আছে, অ্যামিনো অ্যাসিড থেকে হচ্ছে গ্লাইকোজেন তৈরি হবে, এই জিনিসটাকে ইনহিবিট করতেছে। দুইটা জিনিসকে ইনহিবিট করতেছে, গ্লাইকোজেনোলাইসিস আছে গ্লুকোনিওজেনেসিস। ওকে, এই যে ইনসুলিন থাকলে আমাদের গ্লুকোজ আপটেক হইতেছে, এই জিনিসটা রিকোয়ার্ড দরকার, মানে রিকোয়ার্ড হয় না। কোন জায়গায়? ব্রেনে, রেনাল টিউবিউল, মিউকাস মেমব্রেন অফ ইন্টেস্টাইন, রেনাল ব্লাড, আরবিসি বা রেড ব্লাড সেল। ওকে, তারপর আসলে প্রোটিন মেটাবলিজমের উপর এফেক্ট কী আছে? প্রোটিন মেটাবলিজমের এফেক্ট হচ্ছে স্টিমুলেট ট্রান্সপোর্ট অফ এনি অ্যামিনো অ্যাসিড, মেনি অ্যামিনো অ্যাসিড, ইনক্রিজ ট্রান্সলেশন অফ mRNA, ইনক্রিজ রেট অফ ট্রান্সক্রিপশন, ইনহিবিট ক্যাটাবলিজম অফ প্রোটিন। তারপর ফ্যাট মেটাবলিজম কী আছে? এটা হচ্ছে সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড ট্রাইগ্লিসারাইড। তারপর এফেক্ট অন গ্রোথ কী আছে? ইট ইনক্রিজ along with the growth hormone insulin promote the growth of our body. ওকে, তারপর এডিপোজ টিস্যুতে এফেক্ট কী আছে? ইনক্রিজ গ্লুকোজ এন্ট্রি, ইনক্রিজ ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, গ্লাইসেরল ফসফেট সিনথেসিস, ট্রাইগ্লিসারাইড ডিপোজিশন, ইনক্রিজ পটাশিয়াম আপটেক। মাসেলের উপর কী আছে দেখো? গ্লুকোজ এন্ট্রি আর পটাশিয়াম আপটেক, এটা এডিপোজ টিস্যুতেও কমন, এটাতেও কমন। ইনক্রিজ গ্লুকোজ এন্ট্রি, ইনক্রিজ পটাশিয়াম আপটেক, ডিক্রিজ প্রোটিন ক্যাটাবলিজম, ইনক্রিজ কিটোন আপটেক, ইনক্রিজ অ্যামিনো অ্যাসিড আপটেক। তারপর আসলে লিভারে কী আছে? লিভারে হচ্ছে ডিক্রিজ কিটোজেনেসিস, বাকি সবগুলা, আর ডিক্রিজ গ্লুকোজ আউটপুট, আর বাকি সবগুলো বাড়াবে, যেমন ইনক্রিজ লিপিড সিনথেসিস, ইনক্রিজ প্রোটিন সিনথেসিস, মানে এলপিতে মনে রাখবো আমরা। তারপর আসলে রেগুলেশন অফ ইনসুলিন সিক্রেশন, ইনক্রিজ ইনসুলিন সিক্রেশন কখন হবে? তখনই যখন ইনক্রিজ ব্লাড গ্লুকোজ, ইনক্রিজ ব্লাড ফ্রি ফ্যাটি অ্যাসিড, ইনক্রিজ ব্লাড অ্যামিনো অ্যাসিড, গ্লুকাগন, গ্রোথ হরমোন, কর্টিসল অ্যান্ড বিটা অ্যাড্রেনোজেনিক স্টিমুলেশন অ্যান্ড ওবেসিটি। ডিক্রিজ হবে ইনসুলিন হরমোন সিক্রেশন কখন? ডিক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, ফাস্টিং, সোমাটোস্টেটিন, আলফা অ্যাড্রেনোজেনিক অ্যাক্টিভিটি অ্যান্ড লেপটিন। ওকে, তারপর হচ্ছে কাউন্টার রেগুলেটরি হরমোন, ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, ডায়াবেটোজেনিক হরমোন, এগুলো হচ্ছে আমাদের গ্রোথ হরমোনটাকে বাড়ায়। কী কী আছে? মানে ইনসুলিন হরমোন সিক্রেশনটাকে স্টিমুলেট করে বা বাড়াবে, যেমন গ্রোথ হরমোন বাড়লে ইনসুলিন সিক্রেশন বাড়বে, ইনসুলিন সিক্রেশন বাড়লে গ্রোথ হরমোন বাড়বে। তারপর গ্লুকোকর্টিকয়েড হরমোন বা কর্টিসল, গ্লুকাগন, থাইরয়েড হরমোন, এপিনেফ্রিন, সবগুলো বাড়লে গ্লুকোজ লেভেল বাড়বে। ওকে, এখানে হচ্ছে ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, ডায়াবেটোজেনিক হরমোন, এগুলোকে বলা হয় গ্লুকাগনটা কি? আলফা সেল অফ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা সিক্রেট হয় ওখান থেকে। লার্জ পলিপেপটাইড, এটা হচ্ছে কম্পোজড অফ চেইন অফ 29 অ্যামিনো অ্যাসিড। আমাদের ইনসুলিন হচ্ছে 2টা অ্যামিনো অ্যাসিড ছিল, আর নোন অ্যাজ হাইপার গ্লাইসেমিক হরমোন, কারণ হচ্ছে বাড়াইতেছে, হাইপার গ্লাইসেমিক বাড়ানো। ইনক্রিজ হরমোন, ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, হ্যাঁ, এটা হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেলটা হচ্ছে বাড়ায়। ফাংশন কী আছে? ফাংশন হচ্ছে ইনক্রিজ ব্রেকডাউন অফ লিভার গ্লাইকোজেন, মানে গ্লাইকোজেনোলাইসিস, মানে গ্লাইকোজেনটা ভাঙতেছে, ইনক্রিজ গ্লুকোনিওজেনেসিস। ওকে, তারপর হচ্ছে আদার ফাংশন কী কী আছে? ইনক্রিজ কোয়ান্টিটিস অফ ফ্যাটি অ্যাসিড, এনহ্যান্সড স্ট্রেংথ অফ দ্য হার্ট। তারপর হচ্ছে কি? ইনক্রিজ ব্লাড ফ্লো স্পেশালি অন দ্য কিডনি, এনহ্যান্স দ্য বাইল সিক্রেশন, ইনহিবিট গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন। তারপর রেগুলেশন অফ গ্লুকাগন সিক্রেশন কী আছে? ব্লাড গ্লুকোজ ইনহিবিট, তারপর ইনক্রিজ ব্লাড অ্যামিনো অ্যাসিড স্টিমুলেশন, এক্সারসাইজ স্টিমুলেট গ্লুকাগন। ওকে, এই জিনিসগুলো গ্লুকাগন সিক্রেশনকে স্টিমুলেট করে। তারপর হচ্ছে সোমাটোস্টেটিন, এটা হচ্ছে কই থেকে সিক্রেট হচ্ছে? ডেল্টা সেল অফ দ্য আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সিক্রেট হয়। 14টা অ্যামিনো অ্যাসিড পলিপেপটাইড মিলে এটা গঠন হয়।
এটা সেমি কেমিক্যাল সাবস্টেন্স এট গ্রোথ হরমোন ইনহিবিটর হরমোন, এটা আরেকটা নাম হচ্ছে গ্রোথ হরমোন ইনহিবিটর হরমোন পরিচিত। এটা 14টা অ্যামিনো অ্যাসিড পলিপেপটাইড থাকে, আর এটাতে কয় থাকে 29টা অ্যামিনো অ্যাসিড পলিপেপটাইড থাকে। ওকে, এটা হাইপারগ্লাইসেমিক হরমোন নামে পরিচিত, আর এটা হচ্ছে গ্রোথ হরমোন ইনহিবিটর হরমোন নামে পরিচিত। ফাংশন কি আছে? Inhibitory effect is depress the secretion of both insulin and glucagon. Motility of the stomach, duodenum, gallbladder. Decrease both secretion and absorption of GAT. Okay. তারপর নর্মাল ফাস্টিং ব্লাড গ্লুকোজ হলো কত? 3.6 থেকে 6.1 মিলিমোল পার লিটার অর 62 to 110 মিলিগ্রাম পার ডেসিলিটার। ডায়াবেটিক মেলিটাস, সেটা কি? সিনড্রোম অফ ইম্পেয়ার্ড কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন মেটাবলিজম কজড বাই আইদার ল্যাক অফ ইনসুলিন সিক্রেশন অর ডিক্রিজ সেন্সিটিভিটি অফ দ্য টিস্যু অর টু ইনসুলিন। ওকে, এটা হচ্ছে মানে হবে দুইভাবে, হয় ল্যাক অফ ইনসুলিন সিক্রেশন অথবা সেন্সিটিভিটি অফ দ্য টিস্যু টু দ্য ইনসুলিন, এই কারণে হবে ডিক্রিজ হওয়ার কারণে। টাইপস আছে কয়টা? দুইটা, টাইপ 1 ডায়াবেটিস মেলাটাস, টাইপ 2 ডায়াবেটিস মেলাটাস। টাইপ 1 ডায়াবেটিস মেলাটাস কি? এটা আগে টার্ম নাম ছিল ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক মেলাটাস, মানে IDDM নামে পরিচিত ছিল। এটা কাজ হচ্ছে কি, মানে কী কারণে হয়? এটা হচ্ছে ল্যাক অফ ইনসুলিন সিক্রেশনের কারণে হয়। আর এই যে ল্যাক অফ ইনসুলিন সিক্রেশন কেন হতে পারে? এটা হচ্ছে ভাইরাল ইনফেকশনের কারণে হতে পারে, অটোইমিউন ডিসঅর্ডার হতে পারে, হেরিডিটারি টেন্ডেন্সির কারণে হতে পারে। এটা কাদের হতে পারে বেশি? এটা হচ্ছে 20 বছরের যে কম যারা আছে তাদের হতে পারে বেশি। ডেভেলপ অ্যাব্রাপ্টলি। ওকে, 5-10% মানুষ এটা থাকে অ্যাপ্রক্সিমেটলি। টাইপ 2 ডায়াবেটিস মেলাটাস, এটা আগে কি নাম ছিল? এটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক মেলাটাস। মানে এক্ষেত্রে কি ডায়াবেটিক ইনসুলিনটা তৈরিই হয় না, আর আগেরটা ক্ষেত্রে না এটাতে ইনসুলিন তৈরি হয়, বাট সেলটা রেজিস্ট্যান্স হয়ে যায় বা সেলটা সেন্সিটিভ থাকে না। ইনিশিয়ালি কজ বাই দ্য ডিক্রিজ সেন্সিটিভিটি অফ দ্য টার্গেট ইস্যু, দ্য মেটাবলিক এফেক্ট অফ ইনসুলিন and reduce sensitivity to the insulin is called insulin resistance. ওকে, একটা সময় ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। কাদের হয়? ইজিলি 30 বছরের বেশি যাদের বয়স তাদের হতে পারে। এটা ডেভেলপ গ্রাজুয়ালি, আর এটা ডেভেলপ হচ্ছে অ্যাব্রাপ্টলি। অ্যান্ড 90 থেকে 95% মানুষের টাইপ 2 ডায়াবেটিক মেলাটাস থাকে। ঠিক আছে, সিমটম কি আছে? 3টা, পলিইউরিয়া, পলিডিপসিয়া, পলিফেগিয়া। পলিইউরিয়া কি? এক্সেসিভ ইউরিন এক্সক্রিশন। পলিডিপসিয়া কি? ইনক্রিজ থ্রাস্ট। আর পলিফেজিয়া কি? এক্সেসিভ অর এক্সট্রিম হাঙ্গার। এখান থেকে আমরা এগুলো করবো, ফিচারগুলো কি, মানে ডিফারেন্সগুলো কী আছে? যেমন টাইপ 1 হচ্ছে বডি মাস কি লো থাকে, টাইপ 2 হচ্ছে ওবেস থাকে। প্লাজমা ইনসুলিন হচ্ছে লো টু অ্যাবসেন্ট, টাইপ 2 হচ্ছে নর্মাল টু হাই থাকে, লো টু অ্যাবসেন্ট আর নর্মাল টু হাই হয়ে যায়। প্লাজমা গ্লুকাগন হচ্ছে হাই, এটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স। প্লাজমা গ্লুকোজ হচ্ছে কি ইনক্রিজ, এটা হচ্ছে ইনক্রিজ। ইনসুলিন সেন্সিটিভিটি নর্মাল, এটা হচ্ছে রিডিউস। থেরাপি হচ্ছে ইনসুলিন, এটা হচ্ছে ওয়েট লস। ওকে, ডায়াগনোস কি আছে? ফাস্টিং ব্লাড গ্লুকোজ হচ্ছে 7 মিলিমোল পার লিটার ইকুয়াল টু 7 মিলিমোল পার লিটার ইকুয়াল অর গ্রেটার দ্যান 7 মিলিমোল পার লিটার। র্যান্ডম ব্লাড গ্লুকোজ লেভেল হচ্ছে কত? গ্রেটার দ্যান অর ইকুয়াল 11.1 মিলিমোল পার লিটার। অ্যান্ড ইনসুলিন লেভেল আছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, মানে OGTT টেস্ট, ইউরিন টেস্ট ফর গ্লুকোজ। ওকে, এগুলো করতে হবে। তারপর হচ্ছে OGTT হচ্ছে গ্লুকোজ কত হচ্ছে? ফার্স্ট টাইম ব্লাড গ্লুকোজ লেভেল হচ্ছে 6.1 থেকে 7 মিলিমোল পার লিটার। ওকে, তারপর হচ্ছে প্রিপারেশন ফর বিফোর দ্য টেস্ট, ওভারনাইট অ্যাট লিস্ট 8 hours, রেস্টিং ফর 30 মিনিট। আর আমাদের এই চারটা লাগবে। IFG নর্মাল লেভেল হচ্ছে কি? ফাস্টিং অবস্থায় হচ্ছে আমাদের নর্মাল লেভেল হচ্ছে, তো আমাদের ফাস্টিং অবস্থায় নর্মাল লেভেল হচ্ছে লেস দেন 6.1 মিলিমোল পার লিটার। আফটার 2 hours গ্লুকোজ লোড 7.8 মিলিমোল পার লিটার হচ্ছে কম। আর IFG মানে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ 6.1 থেকে 6.9 মিলিমোল পার লিটার। আর 2 hour পর হচ্ছে লেস দেন 7.8 মিলিমোল পার লিটার। আর IGT মানে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, তখন হচ্ছে 7 মিলিমোল পার লিটার ফাস্টিং অবস্থায়, এর চেয়ে কম। আর 2 hour পর হচ্ছে 11 মিলিমোল পার লিটার। আর ডায়াবেটিস কখন হবে? তখনই যখন ফাস্টিং অবস্থায় 7 মিলিমোল পার লিটার গ্রেটার দেন অর ইকুয়াল 7 মিলিমোল পার লিটার। আর 2 hours আফটার লোড হচ্ছে কত হবে? গ্রেটার দেন অর ইকুয়াল 11.1 মিলিমোল পার লিটার। ওকে, আর এর ট্রিটমেন্ট কী আছে? ট্রিটমেন্ট হচ্ছে ডায়াবেটিস টাইপ 1 এর ক্ষেত্রে টাইপ 2টা হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর, বুঝছো? তো টাইপ 1 এর ট্রিটমেন্টটা কি? ইনসুলিন দেওয়া। আর টাইপ 2 কাজ হচ্ছে কি না, টাইপ 2 কাজ হচ্ছে
এটা সিরিয়াল ভাবে বলতে হবে, আমি একদম মন চাইছে এখান থেকে বলবো, এখান থেকে বলবো, এটা এরকম হবে না। ফার্স্ট হচ্ছে ডায়েটিং চেঞ্জ করবো, তা না হলে এক্সারসাইজ দিব, তাতেও না হলে ড্রাগ দিব, আর ড্রাগে না হলে সর্বশেষ হচ্ছে ইনসুলিন দেওয়া। ওকে, কনসিকুয়েন্স অফ ইনসুলিন লেগ, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা কীভাবে, ফার্স্টে এখান থেকে শুরু করতে হবে। এটা কীভাবে, ইনসুলিন লেগ হওয়ার কারণে ডিক্রিজ ইন গ্লুকোজ ইউজ, মানে কি ইনসুলিন লেগ হওয়ার কারণে ডিক্রিজ ইন গ্লুকোজ ইউজ, কথাটা কেমন লাগতেছে না? মানে আমাদের শরীরে ইনসুলিন, মানে ইনসুলিনের কাজটা কি, আমাদের সেলের ভিতর যে গ্লুকোজগুলো আসে, অতিরিক্ত গ্লুকোজ যেগুলো আছে, এই গ্লুকোজগুলোকে ইউটিলাইজ করার জন্য সেলটাকে প্রিপেয়ার করে। বাট যাদের এই ডায়াবেটিক মেলাটোনিন প্রবলেমটা হয়, তাদের সেলটা এই ইনসুলিনটাকে মানে ব্যবহার করতে পারে না, যার কারণে আমাদের বডিতে ইনসুলিন মানে গ্লুকোজটা জমা পড়ে যায়, মানে গ্লুকোজটা ভাঙতে পারে না, গ্লুকোজটা ইউজ হতে পারে না। এই কারণে হচ্ছে বলা হয়েছে ডিক্রিজ ইন গ্লুকোজ ইউজ। তারপর হচ্ছে লিভার অ্যান্ড মাসেল গ্লাইকোজেনোলাইসিস, মানে এখানে গ্লুকোজটা ভাঙে হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া হয়, মানে এখানে ভাঙা যায়, এই কারণে হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া হচ্ছে। তারপর হচ্ছে গ্লাইকোসুরিয়া মানে অসমোডায়ালিসিস। তারপর হচ্ছে মানে এটা অতিরিক্ত যেটা মানে ভাঙতেছে, এটা হচ্ছে অতিরিক্ত ভাঙার পর হচ্ছে এটা হচ্ছে আমাদের ইউরিনের মধ্যে বের হয়ে যাবে, এটার নাম হচ্ছে গ্লাইকোসুরিয়া, মানে আমরা অসমোডায়ালিসিস বলতেছি। আর যেহেতু এটা অতিরিক্ত বের হবে, এই কারণে ওয়াটার নিউট্রিয়েন্ট লস হবে, আর অতিরিক্ত পরিমাণে ওয়াটার বের হয়ে যাওয়ার কারণে ডিহাইড্রেশন হবে। হ্যাঁ, আর ডিহাইড্রেশনের কারণে হচ্ছে আমাদের ব্লাডের কনসেন্ট্রেশন বেড়ে যাবে, মানে হেমো কনসেন্ট্রেশন হয়ে যাবে, আর হেমো কনসেন্ট্রেশনের কারণে পেরিফেরাল সার্কুলেটরি ফেলিওর হবে। তারপর হচ্ছে আমাদের প্রেশার কমে যাবে, কারণ মানে ব্লাডের কনসেন্ট্রেশন কমে যাওয়ার কারণে যেটাকে বলে হাইপোটেনশন, আর হাইপোটেনশনের কারণে ডিক্রিজ জেনারেল ব্লাড ফ্লো, অ্যানোরিয়া, মানে হচ্ছে পরিমাণটা মানে আমাদের ইউরিনের পরিমাণ কমে যাবে, মানে লেস দেন 50 ml ইন আ ডে। তারপর হচ্ছে আমাদের কমা অ্যান্ড ডেথ হবে। ওকে, তারপরে এগুলো হওয়ার কারণে আমাদের হচ্ছে প্রোটিন ক্যাটাবলিজম থেকে অথবা আইদার লাইপোজেনেসিস থেকে এনার্জি নেওয়ার চেষ্টা করবে। তো ইনক্রিজ প্রোটিন ক্যাটাবলিজম, দেন এখান থেকে হচ্ছে অ্যামিনো অ্যাসিডেমিয়া, তারপর হচ্ছে গ্লুকোনিওজেনেসিস ইনক্রিজ হবে। তারপর হচ্ছে গ্লুকোনিওজেনেসিস ইনক্রিজ হওয়ার কারণে মানে অ্যামিনো অ্যাসিড থেকে হবে, তারপরে অ্যামিনো অ্যাসিড মানে কি নাইট্রোজেন সিনথেসিস বাড়বে, তারপরে ইউরিনের নাইট্রোজেন বাড়বে, এই যেটা হচ্ছে এটা ইউরিনের মধ্যে পাস হবে বেশি। এখান থেকে সেলুলার ডিহাইড্রেশন হবে, কারণ নাইট্রোজেন ওয়াটার সাথে কম্বাইন করে বের হয়ে যাবে, যার কারণে ডিহাইড্রেশন হয়ে যাবে, আর এখান থেকে সরাসরি কমা অ্যান্ড ডেথ হবে। আর অন দি আদার হ্যান্ড ওই পাশে হচ্ছে লাইপোজেনেসিস ইন ডেপোর্টস, এটা হচ্ছে ডিক্রিজ হবে, মোবিলাইজেশন অফ ডেপোর্টস ফ্যাট, তারপরে হচ্ছে লিপেমিয়া, ইনক্রিজ কিটোজেনেসিস ইন লিভার, তারপর কিটোনেমিয়া, তারপর কিটোনিউরিয়া, লস অফ সোডিয়াম। ওকে, এখান থেকে সরাসরি এটা চলে যাবে সোডিয়ামের কারণে, এটা লস অফ সোডিয়ামের কারণে ডিহাইড্রেশন হবে, এখান থেকে সরাসরি হেমো কনসেন্ট্রেশন, পেরিফেরাল আর্টারি ফেলিওর, হাইপোটেনশন, ডিক্রিজ জেনারেল ব্লাড ফ্লো, অ্যানোরিয়া অ্যান্ড কমন ডেথ হবে। তো আজকে পর্যন্তই, এতক্ষণ সাথে এখন ধন্যবাদ। কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্টে অবশ্যই কোয়েশ্চেন করবে।